আপনারা দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এট এ টাইম। আপনাদের নানা প্রশ্নের নানা ধরন, প্রশ্নের রোমান্টিসিজম, বৃষ্টি নিয়ে, খিচুড়ি নিয়ে অনেক কিছুই আছে। এক্স্যাক্টলি। এবং সেখানে আনন্দ, প্রথমে এটা শুরু করি। গতকালকে থেকে মানুষজনের উচ্চারণ নিয়ে একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কিরকম? সেজনির উচ্চারণ, ভয়চেক সেজনি, মানে এটা কেন? ভয়চেক সেজনি, এক্স্যাক্টলি, মানে এটা অরিজিনাল উচ্চারণটা কি? জাহিদ আহমেদ তিনি জানতে চেয়েছেন বার্সার নতুন গোলকিপারের নামের উচ্চারণটা একটু সঠিক করে দেখান আপনারা। মানে এটা আমরা কি উচ্চারণ বিশারদ যে আমরাই সঠিক উচ্চারণ করে দেখাবো? আপনার মনে তো নাম আছে তো একটা উচ্চারণ, ভয়চেক সেজনি। মানে ভয়চেক সেজনি বলবেন সবাই, কারণ মানুষজন তাকে দেখে লোকজন ভয় পাবে। প্রচুর নাম নিতে হবে এই কয়েক। হ্যাঁ, তাকে দেখে লোকজন ভয় পাবে, ভয় পেয়ে গোল চেক করবে। ওই ম্যাট্রিক্সের মতো, ওই যে নীরজ চেক করে বলে ঠেকা, চেক ভয়চেক, বাকিটা তো সেজনি। ভয়চেক সেজনি। আপনাদের জন্য মানে বানানটা করে দিই, ভ অন্তস্থ চ একার ক তালবস্য একার বর্গীয় জ নরস্য ইকার। কারণ আপনাদের আগামী কয়েকদিন অনেককেই লিখতে হবে, যারা কুলে রয়েছেন তারা একটু কয়েকদিন একদিন বা আধা ঘন্টা চেষ্টা করলে আপনারা বলতে পারবেন, সমস্যা হওয়ার কথা না খুব একটা। ডান। ওকে, প্রশ্ন তারিক জামিল, লেজিট প্রশ্ন, সেটা হচ্ছে ভারানে কাসেমিরো একটু আর্লি রিয়াল ছেড়ে গেল না, যার কারণে তাদেরকে আর্লি তাদের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল? তো এটা কি এরকম ভাবে আপনি দেখবেন? না, নতুন চ্যালেঞ্জের জন্য নতুন জায়গায় গিয়েছিলেন। নতুন চ্যালেঞ্জ তো ডেফিনেটলি, আপনি বয়স যখন আপনার 30 অ্যাপ্রোচ করছে, আপনি নতুন চ্যালেঞ্জ নেবেন। কিন্তু এখানে আপনি রিয়াল মাদ্রিদের হিসাবটা চিন্তা করে দেখেন। রিয়াল মাদ্রিদ বুঝতে পারছে যে তারা তাদের ক্যারিয়ারের একটা জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে আসলে রিয়াল মাদ্রিদ যা এক্সপেক্ট করবে তাদের প্লেয়ারের কাছ থেকে সেটা তারা হয়তো পাবে না। এটা কিন্তু ক্যাসেমিরোর ক্ষেত্রে প্রচুর খাটে। মানে ক্যাসেমিরো রিয়াল মাদ্রিদের সময় ওই গোল্ডেন টাইম পিরিয়ডে ওই মিডফিল্ড ক্রোস, ক্যাসেমিরো, মদ্রিচ ওয়াজ দ্য বেস্ট, ইউরোপের বেস্ট, আনডাউটেডলি বেস্ট। কিন্তু যখনই ফ্লোরেন্তিনো পেরেজ বুঝতে পারলেন, ভদ্রলোক, যে কাসেমিরোকে দিয়ে এখন যেই কাজটা আমার হয়েছে সেটা আমি হয়তো অন্য কাউকে দিয়ে আরেকটু বেটার আউটপুট পেতে পারি, কাসেমিরো ভাবলেন যে আমি একটু যাই ম্যানচেস্টারে ঘুরে আসি। হ্যাঁ, তো কিন্তু কাসেমিরোর এখন যে অবস্থা, কাসেমিরো আই থিঙ্ক আরো 2-3 বছর খেলার মতো তার আছে। তবে ভারানেরটা খুবই আনফরচুনেট এবং একটু সারপ্রাইজিং এভাবে রিটায়ারমেন্টে চলে যাওয়া। মানে তিনি ওইটাই বুঝতে পেরেছেন যে হয়তো তার যে ইনজুরিটা হয়েছে সেটা খুবই সিরিয়াস ইনজুরি, এবং যখন কোমোতে তিনি নাম লেখালেন, একটা ম্যাচ খেললেন, তারপরে কিন্তু যে ইনজুরিটা হলো তখনই কিন্তু তাকে বলা হচ্ছে যে তার সিজন থেকেই রেজিস্ট্রেশন থেকে তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে। তখন আপনি চিন্তা করবেন যে মানে ভারানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ উইনার, তিনি রেজিস্টার করলেন, তার নামটা কেন বাদ দিতে হবে? সেটা ওই রকম ক্যারিয়ার এন্ডিং ইনজুরি বলেই আসলে তার, এবং খুবই দুঃখজনক, মানে খুবই খারাপ লাগছে কালকে দেখে ব্যাপারটা। মাত্র 31 বছর বয়স। তবে রিয়ালের আসলে খুব একটা মানে রিয়াল, আচ্ছা এই জায়গাটা ওই যে একটা কথাই আছে না, যে আমরা হয়তো ভাবি আজকে নিয়ে, হ্যাঁ, ফ্লোরেন্তিনো পেরেজ ভাবে হচ্ছে 5 বছর পর নিয়ে। গডফাদার লোকটার মাথা একবার মানে চেক করা দরকার, যে লোকটার মাথায় কি করে। এবং সেই জায়গায় তিনি যাদেরকে এনেছেন, বা রিয়ালের পরের এখন মিডফিল্ডে দেখেন সব তো ইয়াং। আপনি ডিফেন্ডিং লাইনেও দেখবেন হচ্ছে ম্যাক্সিমাম ইয়াং, মিডফিল্ড লাইনে তো হচ্ছে মডরিচ বাদ দিয়ে সবই তো হচ্ছে ইয়াং কার, চুয়ামেনি, কামাভিঙ্গা, এবং যেভাবে নিলেন সবাইকে, মানে আউটস্ট্যান্ডিং। প্রশ্ন ওকে, কবির শাহরিয়ার, তার প্রশ্ন, মাদ্রিদ ডার্বি মিস করবেন এমবাপ্পেকে কতটা মিস করবে রিয়াল মাদ্রিদ? হ্যাঁ, কারণ এমবাপ্পে তো 3 সপ্তাহের জন্য ধরা হচ্ছে, 3 সপ্তাহ মাঠে নাই। এর মাঝখানে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে 3টা, আতলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ রয়েছে লা লিগায়, ভিয়ারিয়ালের সাথে ম্যাচ রয়েছে, এবং লিলের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে। মিস করবে তো ডেফিনেটলি। এমবাপ্পে তো মোটামুটি সেট করে গেছেন, এবং যখন আপনি লাস্ট ম্যাচটা দেখলেন, আপনার কাছে তো মনে হয়েছে আলাভেজের সঙ্গে যেই ফার্স্ট হাফটা খেলেছে, কিংবা আগের ম্যাচেও যেই ফার্স্ট হাফটা খেলেছে, এটাই আপনি রিয়াল মাদ্রিদের কাছে এক্সপেক্ট করবেন। এক্স্যাক্টলি, এমবাপ্পের কাছ থেকেও এক্সপেক্ট করব, রিয়াল মাদ্রিদের কাছ থেকেও এটাই সবাই এক্সপেক্ট করবে। তবে ইনজুরিতে যেহেতু তিনি খেলতে পারবেন, আমার মনে হয় কি এই জায়গায় এখন ওই সবাই দেখতে চায় না এনরিককে কতটা ওয়ার্কআউট করবে। আমার ওই এমবাপ্পের পজিশনটা এনরিকে নিয়ে নেবে, ভিনিসিয়াস আর রড্রিগো তো আছেই। এবং এনরিক লাস্ট ম্যাচেও আপনার নামার পরে যে ওই শটটার কথা মনে আছে না, যেটা পোস্টে লাগলো, ওইটা কিন্তু সেম ভাবে নিলেন। হ্যাঁ, তবে ব্রাজিল ফ্যানদের জন্য একটা খুব ভালো ব্যাপার যে তারা মানে সম্ভাব্য যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইনটা তারা রিয়াল মাদ্রিদেই দেখতে পারবেন। এটা একটা ভালো পয়েন্ট বলেছেন তো। হ্যাঁ, ভিনিসিয়াস, রড্রিগো এবং হচ্ছে এনরিক, বেশ এটা একটা ভালো হবে, মজা হবে জিনিসটা, দেখা যাক। ওকে, তারপর হচ্ছে প্রশ্ন
খালেদ সাইফুল্লাহ তিনি বলছেন এখনকার সময়ের ইউরোপের বেস্ট প্লেয়ার কে? লামিন ইয়ামাল কি এই মৌসুমে বেস্ট প্লেয়ার হতে পারবেন কিনা আমাদের মতামত জানতে চেয়েছেন। আমার মনে হয় লামিন ইয়ামালের জন্য চ্যালেঞ্জ কোনটা হতে পারে, মানে তিনি ফুল সিজন মানে যে পরিমাণ ম্যাচ, কোন পরিমাণ ম্যাচ তিনি খেলবেন এবং মেজর কোনো ইনজুরি না হলেও হতে পারে। মানে আপনি আপনার বয়স 17, ঠিক আছে, আপনি 17 বছর বয়সে আপনি কি কাউরে বলবেন যে ভাই তোকে বেস্ট প্লেয়ার হইতেই হবে? মানে হানসি ফ্লিক কি তাকে প্রতিদিন বলেন যে তোর কাছ থেকে আমি গোল চাই? মানে সেটা তো ডেফিনেটলি লামিন ইয়ামালকে বলেন না। কিন্তু মানে আমরা এন্ড্রিককে নিয়েও কথা বলি, আমরা লামিন ইয়ামালকে নিয়েও কথা বলি, এবং মোটামুটি এটা চিন্তা করে দেখেন যে যখন এই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর যেই যুগটা আমরা পার করে আসছি, তখনও কিন্তু এই যে যখন তাদের বয়স কম তাদেরকে নিয়ে ওইভাবে কম্প্যারিজন করা হতো, এবং এটা খুবই স্বাভাবিক। যখন শূন্যস্থান তো ফুটবল পছন্দ করে না, লামিন ইয়ামাল এবং এন্ড্রিক এবং আরও অনেক কিছু, এমবাপে আছেন, ওইদিকে দানি ওলমো আছে, সবাই কোন না কোনোভাবে এই শূন্যস্থানগুলো পূরণ করে দিবেন। সো আমার কাছে এখন মনে হয় যে বেস্ট প্লেয়ারের ব্যাপারটা খুবই সাবজেক্টিভ, কিন্তু লামিন ইয়ামাল এখন যেভাবে শুরু করেছেন ডেফিনেটলি মানে এটা কন্টিনিউ করতে পারলে স্ট্যান্ড আউট পারফরম্যান্স, এখন বড় কম্পিটিটর হয়ে যাবে। এত এক্সপেকটেশন রাখাটাও ঠিক না, মানে ফুটবল ইজ আ ব্রুটাল গেম, যে কোনো সময় একটা ইনজুরি এসে, আনসু ফাতিকেও তো বলা হয়েছে, এক্স্যাক্টলি আনসু ফাতিকেও তো এই সময় বলা হয়েছে, তিনি ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন্স লিগের গোল স্কোরার ছিলেন। এখন লামিন ইয়ামালের ব্যাপারটা খুবই ডিফারেন্ট, মানে যতটুকু আপনি লিওনেল মেসির অরা দিয়ে তাকে বসাতে পারবেন, মানে রিপ্লেস করা পসিবল, কিন্তু যা যা হয়েছে, কিন্তু বেশি এক্সপেক্ট করাটাও ঠিক না আসলে ফুটবলারদের উপর এই জায়গা থেকে। বাট ওই পসিবিলিটি আছে, যেভাবে সিজন শুরু করেছেন সবকিছু মিলে ডেফিনেটলি এটা যদি করতে পারেন লামিন ইয়ামাল, মানে এই যে পরের বছরের ব্যালন ডি'অরের হয়তো টপ 3-তেও থাকতে পারে, বলা যায় না। শফিক আহমেদ তার প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিজনে বর্তমানে সেরা উইঙ্গারকে? বুকায়ো সাকা আমার কাছে, যদিও সাকা লাস্ট সিজনের মতো স্টার্টটা করতে পারেন নাই। সালা মানে সাকার কথা ঠিক আছে, কিন্তু আপনি ওই যে উইং বা ফরওয়ার্ড, সেকেন্ড ফরওয়ার্ড বা যে ইনসাইড ফরওয়ার্ডের রোলটা থাকে, উইঙ্গার চিন্তা করলে সালাকে কি আপনি এখনো ইয়া করতে পারবেন? সালা যদিও ট্রেডিশনাল উইঙ্গার না, তিনি ইনভার্টেড উইঙ্গার, কিন্তু ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রশ্ন। মানে প্রিমিয়ার লিগে উইঙ্গার সাকা, আমিও সাকার কথাই বলবো। আর সাভিনিও মনে হয় সাভিনিও আরেকটু সময় লাগবে, সাভিনিওর আরো সময় লাগবে। আমার নিজের পছন্দের একজন কারো মিতোমা, কিন্তু মানে মিতোমা তো মাঝখানে ইনজুরিতে ছিলেন। সাকাকে কনসিস্টেন্ট বলা যায়, সালা ইনভার্টেড উইঙ্গার হিসেবে মানে আউট অফ দিস ওয়ার্ল্ড, মানে প্রিমিয়ার লিগের যদি ওই যে লেজেন্ডদের কাতারে যখন হিসাব করা হবে এই যারা খেলছেন ওই তালিকায় সালা ডেফিনেটলি থাকবে, তবে সাকা ইজ ইমার্জিং অ্যাজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ওয়ান্স অ্যাজ ওয়েল। ওকে, রায়ান আহমেদ রাফির প্রশ্ন, উইচ ওয়ান উড ইউ পিক, কাউন্টার অ্যাটাকিং ফুটবল অর পজিশনাল গেম? কাউন্টার অ্যাটাকিং, কাউন্টারটা খুব মজা লাগে, চোখে দেখার জন্য খুব সেরা জিনিস, আমার খুব মজা লাগে কাউন্টার। হ্যাঁ, মানে খেলতে চাইলে আপনি ঠিক আছে পজিশনাল গেম খেলতে পারেন, আপনার যদি ওই প্লেয়ার থাকে, কোচ যদি ওরকম হয়, কাউন্টার অ্যাটাকিং দেখার মতো মজা, মানে বল ডানে দৌড় দিয়া। আমার বেলের গোলটা এখনো মাথায় লেগে গেছে, ওই গোলটা গ্যারেথ বেলের গোলটা, মানে প্রপার ভাই কাউন্টার অনেক মজা। এটা কেন স্পেনের খেলা এবার কেন আমাদের ভালো লাগলো? এক্স্যাক্টলি ডিরেক্ট, মানে শুধু কাউন্টার না, মানে আপনি যত অল্প ইয়ার মধ্যে ছেড়ে দিবেন, মানে আমি পজিশনাল ফুটবলের এগেইনস্টে বলছি না, পজিশনাল ফুটবলের ডেফিনেটলি অনেক ইয়া আছে বলি সেটা এখন অনেক সেলিব্রেটেড, সবাই পজিশনাল ফুটবল খেলেছে, কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল দেখার একটা আলাদা মজা আছে, আলাদা মজা। ওকে, প্রশ্ন মিশকাত আহমেদ মাহির তার প্রশ্ন, এইটার মানে আজকে যে অপশনটা, এটার স্টার্ট বেঞ্চ সেল, হ্যাঁ, এই সেলটা নিয়ে আপনার বিন্দু মাত্র ভাবতে হবে না, যেই তিনটা নাম দিয়েছেন আমি এটা 100% শিওর। রিফাত মাসুদ থাকলে হয়তো একটু ভাবতো, তারপরও সে এটা তাকেই সেল করতে। আচ্ছা, স্টার্ট বেঞ্চ সেলে আজকের প্রশ্ন, হ্যান্সি ফ্লিক, আর্নে স্লট, টেন হ্যাগ, সেল টেন হ্যাগ, ডান আপনার? মানে আনন্দ, এটা না বললে হবে না। আমি যদি বলি যে না ভাই, এটা কেন আপনি যেই আপনি তো আপনার তো গল্প লাগবে, আপনার তো ওই যে মানে ধরেন আপনি কেমন চটকদারি ইয়ে করবেন, চটকদারি না, ধরেন এরিক টেন হ্যাগকে আপনি করলেন, স্টার্ট করে দিব না, স্টার্ট করে দেন না, স্টার্ট করে দিলে আপনি এই মজা গল্প করতে পাবেন না। ধরেন এরিক টেন হ্যাগকে যদি স্টার্ট করাই, ফুটবল বিধাতাও আমাকে বলবে তুই নাই, তুই সেল।
মানে কম্পিটিশনটা হবে হ্যান্সি ফ্লিক আর আর্নে স্লট। ক্লাসের ছাত্র কয়জন? 3 জন। তোমার রোল কত? 3। ওই 3 নাম্বার রোল হচ্ছে কি এরিক টেন হাগের। এরিক টেন হাগ তো 3ও হইতে পারবে না, মানে এই যে অবস্থা। সরি ম্যান, মানে ভেরি সরি। রিফাত মাসুদ থাকলে মানে অন্যভাবে অ্যান্সার দিতে পারতেন বা তিনি হয়তো সেল করে দিতেন, আমি জানি না। কিন্তু এবং আচ্ছা, অনেকে মানে দুষ্ট লোকেরা বলছে ম্যানচেস্টার ইউনাইটেড হারছে দেখে নাকি রিফাত মাসুদ নাই। হারছে না, সরি ড্র করছে, সরি। আচ্ছা, মানে ওটা তো হারেরই সমান আসলে, মানে টেকনিক্যালি। যাই হোক, হ্যান্সি ফ্লিক আর্নে স্লট। হ্যান্সি ফ্লিককে দিয়ে আমি স্টার্ট হান্সি ফ্লিককে দিয়ে আমি স্টার্ট করাবো ডেফিনেটলি, কারণ হান্সি ফ্লিক যে ফুটবলটা খেলছেন দুর্দান্ত ফুটবল। চোখের শান্তি, মনের শান্তি, ঘুমাতেও মানে যখন ফুটবলটাকে ঘুমাইতে যেতে দেখতেও ভালো লাগে। এরিক টেন হাগকে স্টার্ট করে এটা দুঃস্বপ্ন দেখা লাগবে মানে প্রত্যেক ম্যাচে। কিন্তু আমার ওই ক্রুয়েল সত্তা বলছে যে আমি অ্যাটলিস্ট এরিক টেন হাগকে স্টার্ট করে আমি ওই ইয়াটা দেখতে চাই, মানে কান্নাকাটি কি অবস্থা। যাই হোক, স্টার্ট বেঞ্চে সেলে হচ্ছে সেল এরিক টেন হাগ, বাদ ডিলিট আর্নে স্লট হচ্ছে বেঞ্চ, আর্নে স্টার্ট স্লটকে হচ্ছে বেঞ্চে হান্সি রাখবো। ফ্লিক। তবে start। এই জায়গায় আমি একটু ধরেন ব্যালেন্স করব। ব্যালেন্সটা কেমন? ফুটবল তো 90 মিনিটের খেলা না, তো আমি ধরেন হ্যান্সি ফ্লিককে 55 মিনিট আর আর্নে স্লটকে 45 মিনিট, সরি 35 মিনিটস। হ্যাঁ, রিজনেবল, ঠিক আছে। রিজনেবল। আর্নে স্লটকে বলবো তুমি আরেকটু ইয়ে করো, হ্যাঁ, একটু জার্মান ভদ্রলোকের কাছে শেখো। তোমার ওই নেদারল্যান্ডস ডাচ ভদ্রলোক তো তেমন কিছু করতে পারছেন না, সো জার্মান থেকে শিখো। ওকে, আরেকটা স্টার্ট বেঞ্চ। আচ্ছা, এখানে যদি আর্নে স্লট আর টেন হ্যাগ দুই ডাচ, হ্যাঁ, যদি হচ্ছে গিয়ে সিন্ডিকেট করে হ্যান্সি ফ্লিককে বের করে দেয়, আচ্ছা প্রচুর এই নিয়ে আমরা কথা বলেছি। নেক্সট প্রশ্ন আনন্দ প্লিজ। হ্যাঁ, আরেকটা স্টার্ট বেঞ্চ সেল। হ্যাঁ, শুভ সেন স্টার্ট বেঞ্চ সেল। বৃষ্টিতে ফুটবল খেলা, রাতে বৃষ্টির মধ্যে ভুনা হাঁসের মাংস এবং খিচুড়ি, অথবা একটা সেই রকম ঘুম দেওয়া। হ্যাঁ, করেন। এত ভাবতে হয়। বৃষ্টিতে ফুটবল, হ্যাঁ, খাওয়া, ঘুম, তাই তো? ভুনা হাঁসের মাংস এবং খিচুড়ি, অথবা সেরকম একটা ঘুম দেওয়া। আচ্ছা, আমি হচ্ছে কি আপনার প্রথমে ভুনা হাঁসের মাংস দিয়ে খিচুড়ি দিয়ে আমি স্টার্ট করব। স্টার্ট করে বেঞ্চ হবে, বৃষ্টিতে ফুটবল খেলতে যাব আর সেল করে দিব ঘুম। প্রডিউসার কিন্তু শুনছে সবকিছুই, সো এটা মাথায় রাখা লাগবে। কিন্তু আমার যে অবস্থা এখন, আপনি তো ভালোই মতো বুঝতে পারছেন, আমি সেই রকম ঘুম দিব এখন, মানে এছাড়া আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। মানে আপনি ঘুম দিয়ে স্টার্ট করবেন? আমি ঘুম দিয়ে স্টার্ট করব। ঘুম দিয়ে স্টার্ট করে আমি ভুনা হাঁসের মাংসর জায়গায় ওটাকে একটু গরু দিয়ে হয়তো রিপ্লেস করব, খিচুড়ি। বৃষ্টিতে ফুটবল খেলার বয়স নাই আসলে, স্যাড, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। ওই বৃষ্টিতে ফুটবল খেলা দেখতেই ভালো লাগবে, এখন খেলতে আসলে। তবে আজকে অ্যাডের টাইমটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আপনি যিনি প্রশ্নটা কে করেছেন? শুভ সেন। শুভ সেন, আপনি আসলে আমাদের ক্ষুধাটা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন। পরের প্রশ্ন আমার কাছে আর একটা প্রশ্নই আছে। এম মোহাম্মদ রাশেদুল, তার প্রশ্ন, হামজার নভেম্বরে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, জিনিসটা একটু আমরা বলে নিই যে অনেকেই ওই দিনেই দিয়ে দিয়েছেন যে ইটস অফিসিয়াল। হ্যাঁ, এটারও কিছু স্টেপ আছে, এখনো সেই স্টেপগুলো। যখন পাসপোর্ট হয়েছে তখনই তো হামজা বাংলাদেশের হয়ে গেছে। যখন তিনি পাসপোর্টটা হাতে পেয়েছেন তখনও আমার আপনার মতো তিনিও বাংলাদেশি, ফাইন। এখন খেলার জন্য ওই অফিসিয়াল স্টেজটা না এখনো আসেনি, এখনো দুটা স্টেপ আসলে মেইনলি বাকি আছে। এর মধ্যে মেজর স্টেপটা হচ্ছে আপনার ফিফার যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের ধরেন প্রত্যেক দিন তো আর মিটিং হয় না, তাদের কয়েকদিন পর পর একটা মিটিং হয়। তখন হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যেই এই ধরনের ন্যাচারালাইজেশন ফুটবলারদের জন্য যেসব অ্যাপ্লিকেশন জমা পড়ে তারা সেগুলো চেক করে তারা সেই কমিটিতে পাঠিয়ে দেয়, মানে তারা সেই কমিটি সেই ডিসিশনটা দেয়। হামদার সব পেপার ওয়ার্ক ডান, অর্থাৎ ইংল্যান্ড এফের থেকে অনাপত্তি পত্রটা চলে এসেছে। সুতরাং প্লেয়ার স্ট্যাটাস কমিটি যখন বসবেন, মানে এইটা ধরেন 99%ই পসিবিলিটি যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর হামজাকে যেটা করতে হবে, তিনি যখন ওই উইন্ডোতে এসে খেলবেন তখন লেস্টারের কাছ থেকে একটা জাস্ট এনওসি নিতে হবে। সেটা হয়ে গেলে নভেম্বরেই খেলতে পারবে। এবং ফিফার এই মিটিংটাও আসলে মাত্র তো সেপ্টেম্বর শেষ হচ্ছে, অক্টোবর 1 মাস আছে, এর মধ্যে হয়ে যাবে বলে আমরা আশা করছি। এবং ট্রাভেল সংক্রান্ত শুধু কিছু জটিলতা থাকতে পারে, এটাও খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ মেজর যে বড় স্টেপগুলো সেগুলো তো কমপ্লিট। এক্স্যাক্টলি, এটা নিয়ে তো সবচেয়ে বড় ইংল্যান্ড এফ এর এনওসিটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল, সেটাও যেহেতু হয়ে গেছে, সো এখন আর সবচেয়ে বড় স্টেপগুলো যেহেতু হয়ে গেছে, একটু ধৈর্য ধরুন সবাই। আমরা জানি যে মানে এটা বাংলাদেশের ফুটবলের মানে সাফল্যের দিক থেকে তো আর বলা যাবে না, কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা মাইলস্টোন একটা ঘটনা বলা যেতে পারে। বাংলাদেশের ফুটবল এই রকম
ফুটবলার আসলে ডিজার্ভ করা বলতে মানে বাংলাদেশের ফুটবলে এরকম একজন ফুটবলার খেলবেন যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের রেগুলার খেলছেন, এটা একটা বড় ব্যাপার। সো একটু ধৈর্য ধরুন, মানে ব্যাপারটা হয়ে যাবে আশা করছি। সো যেই প্রসেসে আছে বড় স্টেপগুলো শেষ। ওকে, বাংলাদেশের ফুটবল নিয়ে থাকি। স্পোর্টস 42 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল কোচ কে? পারফরমেন্সের হিসাব করলে অবশ্যই পারফরমেন্স সহ সবকিছু হিসাব করলে জর্জ কোটান। মানে আনডাউটেডলি ওই ডাগ আউটে তার উচ্ছ্বাসটা দেখাটা, ওটা মানে যে কোনো ফুটবল প্রেমী যারা ফুটবল তখন থেকে দেখা শুরু করেছেন, দ্য বেস্ট সিন এভার। এরপর আর কার নাম আসতে পারে মানে মোটামুটি টিম বিল্ড করার ক্ষেত্রে? জর্জ কোটানকে আসলে এক নম্বরে রেখে এরপর মানে দিদো হচ্ছে টিকতে, মানে বাংলাদেশে তার জার্নিটা খুব লম্বা হয়নি, এই নিয়ে অনেক কথা আছে। দিদো বেশি কড়া ছিলেন, অনেক নিয়মতান্ত্রিক উপায়ে তিনি টিমটা চালাতে চেয়েছিলেন, অভিযোগ করতেন, প্লেয়ারদের ওইটা ভালো লাগে না, এই প্লেয়াররা অভিযোগ করেছে, ফেডারেশনের কর্মকর্তাদের সাথেও কথা কাটাকাটি হয়েছে। ঠিক আছে, ইনফ্যাক্ট দিদো থাকার সময় কোন একটা ট্যুরে ফেডারেশনের কর্মকর্তারা ধরেন হচ্ছে যে 2-3 জন হচ্ছে সেই ট্যুরে গিয়েছিলেন। তো যখন টিম মিটিংটা হচ্ছে প্লেয়ারদের সাথে তিনি কথা বলছেন, তারা এখানে হাসাহাসি করছিলেন, তিনি একদম ওই দুজনকে বের করে দিয়েছিলেন থেকে, ড্রেসিং রুম থেকে। তো নানা কিছু আসলে সেই সময়টায় ছিল। তো এইটা আমার কাছে মানে জেমি ডেকেও হচ্ছে রিসেন্ট টাইমের মধ্যে আমার একটা মানে ফুটবলিং আইডেন্টিটি তৈরি করেছিলেন, মানে বাংলাদেশের খেলার একটা স্টাইল তিনি বের করেছিলেন। হ্যাঁ, ওই জেমি ডেকে নিয়ে প্রচুর সমালোচনাও আছে, বাংলাদেশ অনেক ডিফেন্সিভ ফুটবলটা ওই টাইমটায় খেলেছে, কিন্তু জেমিডার ওই আমলে কিন্তু সাকসেসও যে খুব একটা আসে নাই তাও কিন্তু না। এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করেছিল রাউন্ড অফ 16-এ, সেটা ইন্ডিয়ার সাথে সল্ট লেকে সেই ম্যাচটা ছিল। হ্যাঁ, তার খেলার ধরনটা অনেকের পছন্দ হতো না। মানে তাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ধরেন তারাই প্রশ্ন করবে হামজা কেন গোল করে না। এক্স্যাক্টলি, কারণ ওই জিনিসটা যে হামজা কিন্তু গোল করার পজিশনে সে খেলে না। হামজাকে আপনি সব পজিশনেই খেলাতে পারবেন বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু সেটাকে আসলে বাংলাদেশের অবস্থাটা বলে দেয় যে ফুটবলের কোন জায়গায় আছে, আমরা কতটা দুঃখজনকভাবে পিছিয়ে আছি। সো ডেফিনেটলি ওকে, আমার কাছে আরও দুটো প্রশ্ন আছে, তাড়াতাড়ি শেষ করে দিই। নূপুর রিফাত 511 তিনি কমিউনিটিতে যে পোস্ট দেওয়া হয়েছিল সেটা নিয়ে কথা বলছেন। ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে যে ফুটবল একাডেমি নিয়ে তিনি কথা বলতে বলেছেন যে হোয়াট অ্যাবাউট রিয়াল মাদ্রিদের ফুটবল একাডেমি, তারা কি আসলে ভালো প্লেয়ার বের করতে পারে না? মানে যেখানে লামাসিয়া বার্সেলোনা থেকে ভালো ভালো প্লেয়ার বের করে আনছে, রিয়াল মাদ্রিদ তার কাছে মনে হচ্ছে শুধু টাকা খরচ করেই প্লেয়ার কিনে আনছে, প্লেয়ার তারা বের করতে পারছে না একাডেমি থেকে। এটা কি না? তো কারণ রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে এমন এমন প্লেয়ার বের হয়েছেন, মানে আশরাফ হাকিমি ওই একাডেমি থেকে বের হয়েছেন, সবচেয়ে বড় তো হচ্ছে রাউল গনজালেস হচ্ছে ওই আপনার লা ফাব্রিকা থেকে বের হয়েছেন। সো এটা নিয়ে বলার কোনো মানে ইয়াই নেই, ফুরসতে নেই যে রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে ভালো প্লেয়ার বের হয় না। রিয়াল মাদ্রিদের ইতিহাসের 1980-র পর যেই যুগটা গিয়েছে, তারা তখন 5টা ফাইনাল খেলেছে, লা লিগা জিতেছে কমপ্লিটলি, তারপর ওই দলটার নামটা আমি লিখে রেখেছি, লা কিন্তা দেল বুরিতে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে অন্যতম বড় লেজেন্ড বুত্রাগুয়েনো ওই একাডেমি থেকে এসছেন, তারপর হচ্ছে মিশেল ওই একাডেমি থেকে এসছেন, এরপর আরও অনেক ফুটবল, মানে আপনি মোরাতা এসছেন ওই একাডেমি থেকে। সো হ্যাঁ, সো এটা নিয়ে কোনো তো হয়তো লামাসিয়ার মতো অতটাও তারা পাননি, কিন্তু রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে ভালো ভালো প্লেয়ার বের হয়েছে। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে অনেক টাকা খরচ, রিয়াল মাদ্রিদ একটা কথা বলি, বলেন না খোঁচানো একটা কথা বলি। হ্যাঁ ভাই, ওদের টাকা আছে, ওরা হচ্ছে মার্কেটে প্লেয়ার কিনে, আর বাকিদের হচ্ছে তৈরি হতে সময় দেয়। অনেকের তো হচ্ছে সেই টাকাটা নাই, নতুন এটাও তো লজিক আছে, ওরা তো এখন টাকা খরচ করে না, ওরা প্লেয়ারদের টাকা দেয়। ধরেন যে এমবাপ্পের পকেটে টাকা দিতেছে, ঠিক আছে, কিন্তু ওই ক্লাবে তো টাকা দিবে না, ফ্রি নিয়ে আসতেছে। এইগুলোই তো হচ্ছে গিয়ে গডফাদারের মাথা থেকে এগুলো আসে। ফ্লোরেন্তিনো পেরেজের একটা মানে সিনেমা আমি দেখতে চাই, মানে না। আর বার্সেলোনা তো আসলে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটার মধ্যে আছে, সব একাডেমি সাপোর্টগুলো না পেলে, মানে লামাসিয়া সাপোর্টটা না পেলে আরো মনে হয় টাইট অবস্থানে বার্সাকে চলে যেতে হতো। আপনার এই যে এরা যে পারফর্ম করতেছে, কাসাদো, হেক্টর ফোর্থ, পাবলো তরে তো জিরোনা থেকে আসছে, কিন্তু মানে এরা না থাকলে তো বার্সেলোনার অবস্থা, মানে যে কারণে আমরা বার্সেলোনাকে এত পিছিয়ে রাখতেছিলাম, ওটা আরো খারাপ অবস্থা হতে পারতো। সো লামাসিয়া, লা ফাব্রিকা দুটোই খুবই মানে রিনাউন্ড একাডেমি স্পেনে, এবং অনেক ভালো ভালো, মানে লামাসিয়া তো প্রশ্নই নেই, কিন্তু লা ফাব্রিকা থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়েছেন। শেষ প্রশ্ন, এমডি আশোদ, হোয়াট ইজ ইয়োর চাইল্ডহুড ফেভারিট ইন্টারন্যাশনাল টিম? আচ্ছা, চাইল্ডহুড ফেভারিট যেটা মানুষ তো হচ্ছে গিয়ে প্রথম প্রেমটাকে তো হচ্ছে রাখতে চায়। হ্যাঁ, আমার মনে হয় ফুটবলে সেটা আসলে কখনো চেঞ্জ হয় না।
চাইল্ডহুড ফেভারিট টিম যেটা সেটাই সেটা আসলে সেটা থাকে। আপনি বাদ দেন কিন্তু ধরেন এরকম হয়েছে যে আপনার একটা দলের খেলা দেখে না খুব ভালো লেগে গেছে, মানে ওই টাইম স্পেসিফিক টাইমেই ভালো লাগছে, এরপর আপনি অতটা ফলো করেন কিন্তু ওই টাইমের মধ্যে আপনার ওই দলের খেলা দেখে মনে হচ্ছে যে এইটা একটা সেরা দল, সেরা। আচ্ছা, সেটা যদি বলেন যে মানে ওইটা কি এখনো থাকতে হবে এরকম কিছু না আছে? না 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 চাইল্ডহুড ফেভারিট, চাইল্ডহুড ফেভারিট তাহলে হচ্ছে ধরেন চেলসি। ইন্টারন্যাশনাল টিম। ও ইন্টারন্যাশনাল বলেছেন? হ্যাঁ হ্যাঁ। ইতালি। ইতালি 2006। 2006 ইতালি 2006। ইতালি ডেফিনেটলি। আমার এখনো মনে আছে যে ফ্রান্সকে যেবার হারাইলো সেনেগাল 2002-তে। 2002 মানে তখন তো ফুটবলের হাইপটা একটু অন্যভাবে চ্যানেল করতো, কারণ পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল ফ্রান্সকে হারাই দিচ্ছে সেনেগাল, মানে আফ্রিকার সেনেগাল এসে হারাই দিল, সেনেগাল উঠে গেল কোয়ার্টার ফাইনাল। এল হাজি দিউফ সেনেগালের পতাকা ছিল আমার কাছে, এবং মানে আমি স্কুলে পড়তাম তখন, তো ওই যে প্লে গ্রাউন্ড বা নার্সারি কিছু একটা লেভেলে পড়তাম, তখন ওই স্কুলে দক্ষিণ কোরিয়া এবং সেনেগালের পতাকা সবচেয়ে বেশি বিক্রি হইতো। দক্ষিণ কোরিয়ার পতাকা বিক্রি হচ্ছে কারণ এশিয়াতে খেলা হচ্ছে, আর সেনেগালের পতাকা ফ্রান্সকে হারাই দিচ্ছে, কোয়ার্টার ফাইনাল উঠে গেছে। সেনেগাল ওয়াজ আউটস্ট্যান্ডিং। তবে আমার দেখা সবচেয়ে এখনো যেটা স্মৃতিতে গেঁথে আছে সেটা হচ্ছে 2004-এর চেক রিপাবলিক। পাভেল নেদভেদ, বারোস, পিতর চেক, মানে দুর্দান্ত একটা টিম ছিল, মানে স্যাড। যাই হোক, কিছু জিততে পারেনি কিন্তু স্টিল শেষ। ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য। এবার আপনারা খিচুড়ি খেতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.